সো দেখেন আমাদের আজকে যে টপিকটা ছিল সেটা হলো অপারেটর। অপারেটর হলো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা মিড এবং ফাইনাল পর্যন্ত যা কিছু পড়বো সবগুলোর মধ্যে একটা বেসিক জিনিস হিসেবে অপারেটরটা কাজ করবে। অপারেটর কি সে সম্পর্কে আমরা আসবো, বাট তার আগে আমরা একটু দেখি যে অপারেটর কেন ইউজ করি এবং অপারেটর আসলে দেখতে কীরকম। সো দেখেন অপারেটর কি। আচ্ছা, অপারেটর বলার আগে আমরা বললে অপারেশন কি। আমি আপনাকে বললাম যে সিম্পলি আপনি আমাকে দুইটা নাম্বারের যোগফল বের করে দিবেন। যে দুইটা নাম্বার আপনাকে বললাম, যে দুইটা নাম্বার আপনাকে দিয়ে দিলাম, দুইটা নাম্বারের যে যোগফলটা হবে সেটা আপনি আমাকে ক্যালকুলেট করে দিবেন। এই দুইটা নাম্বারের যে ক্যালকুলেশন প্রসেসটা সেটাকে আমরা কি চাইলে অপারেশন বলতে পারি না? ম্যাথামেটিক্যাল অপারেশন বলা যায়। তো অপারেটর কি আমরা আগে একটু বলি। অপারেটর কি? অপারেটর হলো আমরা যখন একটা যোগ করি, লেটসে আপনাকে বললাম দুইটা নাম্বার এ এবং বি, দুইটা নাম্বারের যে যোগফলটা হবে সেটা হলো আরেকটা কি বলা যায় রেজাল্ট। কিন্তু আমরা যে যোগ করলাম বা বিয়োগ করলাম বা ইকুয়াল টু প্রেস করার পরে যে আমাকে ক্যালকুলেশন করে দিল, এটা হলো কি বলেন তো? এটা হলো অপারেটর ইউজ করে একটা অপারেশন করা। অপারেটর ইউজ করে একটা অপারেশন করা। এখন এই অপারেটর অনেক ধরনের হইতে পারে। সো ফার্স্ট যে অপারেটরটা আমরা ইউজ করি সেটা হলো, আমরা চলেন লিখি এবং পড়ি, সেটা হলো অ্যারিথমেটিক অপারেটর। এখন অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো? অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মড এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। সো চলেন আমরা একটু দেখি যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আসলে কীভাবে লিখতে হয় বা কীভাবে লেখা হয়। ওকে, আমরা একটু প্রোগ্রামটা অন করে ফেলি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? হ্যালো, হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। দেখেন। জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ, ধরেন এখানে আমি দুইটা নাম্বার নিছি ইন্টিজার এ এবং বি। দুইটা নাম্বার আমি নিছি ইন্টিজার এ এবং বি। আমি এখানে ডিফাইন করে দিছি সাম ইকুয়াল টু এ প্লাস বি। সাম ইকুয়াল টু এ প্লাস বি। এখন সিম্পলি যদি আমি এখানে প্রিন্ট করি, ও কিন্তু সিম্পলি আমাকে সামের যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করে দেবে। কী সমস্যা হয়েছে? সাম, আচ্ছা সাম ডিক্লেয়ার করা হয়নি। সো ইন্টিজার সাম ইকুয়াল টু, দেখেন আবার কি সমস্যা হয়েছে বলেন তো? ইরর, সামটা প্রিন্ট করে দিচ্ছে। এখন এভাবে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবগুলো করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই, এটা তো ইজি। বাট যেটা হলো একটু ডিফিকাল্ট সেটা হলো ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এবং মড। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন মড বা মডুলাস কি? আমরা আসলে মড কখন ইউজ করি? যদি কারো রাফ আইডিয়া থেকে সেটা দিতে পারেন বা বলতে পারেন, তারপরে আমরা সুন্দরভাবে দেখে ফেলবো মড কি। হ্যালো, সো বেসিক্যালি হচ্ছে রিমাইন্ডার বা হ্যাঁ রিমাইন্ডার বা আমি একটু সিম্পলি বলি, যেটা বলছেন রিমাইন্ডার, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক কিওয়ার্ডটা ঠিকই আছে। ধরেন দুইটা নাম্বার হলো এ এবং বি, এখানে দিয়ে আছে ধরেন যে এ হলো 10 দিয়ে আছে, বি আছে 7। সো এই ক্ষেত্রে যদি আমি 10কে 7 দ্বারা ডিভাইড করি অথবা একে বি দ্বারা ডিভাইড করি, এটা হলো ডিভিশন। এটা হলো ডিভিশন বা ভাগ। এটা হলো ডিভিশন অথবা ভাগ। কিন্তু দেখেন এটা যেহেতু নিঃশেষে বিভাজ্য না, 10কে যদি আমি 7 দ্বারা ভাগ করি, ভাগ করার পরে একটা কি বলে একটা ভাগশেষ থেকে যায়। এখানে বলেন তো একে যদি আমি বি দ্বারা ডিভাইড করি ভাগশেষটা কত হবে বা রিমাইন্ডারটা কত হবে? সো দেখেন এখানে আমি বললাম যে 10কে আমি ডিভাইড করব 7 দিয়ে, 7কে 10 দিয়ে ডিভাইড করব, ভাগফল হবে 1 এবং ভাগশেষ হবে 3। এই যে 3টা আছে এটাই হলো রিমাইন্ডার, এটাই হলো রিমাইন্ডার। সো ভাগশেষ। এখন আমরা জানি যে এ ডিভাইড বাই বি দিলে আমাদের ভাগফলটা বের হয়ে যায়, কিন্তু দেখেন এ ডিভাইড বাই বি না দিয়ে যদি আমি, আচ্ছা বলেন এটার অ্যান্সার কত হবে? এটা যদি আমি প্রিন্ট দিই অ্যান্সার কত হবে বলেন তো?
অ্যান্সার কিন্তু সিম্পলি 1, কারণ এই যে ভাগশেষটা আছে, ভাগফল যেটা আছে ভাগফল কিন্তু 1, 10কে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 1। কিন্তু সেমভাবে যদি আমি এখানে মড করি বা মডুলাস ইউজ করি, এইবার দেখেন ও কিন্তু আর ভাগফলটা দিবে না, ও কিন্তু ভাগশেষটা দিবে। কোনো একটা নাম্বারকে অন্য একটা নাম্বার দিয়ে ভাগ করার পরে ভাগশেষটা কত হয়, সেই ভাগশেষটা হলো আমরা মড দিয়ে বের করে ফেলতে পারি। সো এটা হলো মডুলাস। সো দেখেন আমাদের এখানে যে ছিল অ্যারিথমেটিক অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ, সেটা তো আমরা জানি। এবং 5 নাম্বার যেটা আছে সেটা হলো মডুলাস। মডুলাসে কী হয়, ভাগশেষ বের করে। এ মড বি মানে হলো একে বি দ্বারা ভাগ করার পরে কতটা অবশিষ্ট থাকে সেটা। এখন আমি যদি আবার একটু বলি, দেখেন ইউনারি প্লাস ইউনারি মাইনাস কি, ইউনারি প্লাস এবং ইউনারি মাইনাস কি, এটা একটু দেখি আমরা। লেটস সে এখানে এ প্লাস বি, এটা সাম, এটা যদি আমি প্রিন্ট করি, সিম্পলি আমাকে দেখাচ্ছে দুইটা নাম্বার 7 এবং 10-এর যোগফল হলো 17। আমি যদি এইখানে সিম্পলি সামের আগে একটা মাইনাস দিয়ে দিই, দেখেন ইউনারি প্লাস অথবা ইউনারি মাইনাস হলো একটা প্লাস অথবা মাইনাস যদি আমি সামের আগে দিয়ে দিই, যেটার উত্তর আসার কথা ছিল বা অ্যান্সার আসার কথা হলো 17, এটা সিম্পলি রান করার পরে আমাকে -17 দেখাচ্ছে। কারণ ওই যে আমি সামটা নিয়েছিলাম, ওই সামটা এখন আর প্লাস সাম নেই, ওইটা এখন মাইনাস হয়ে গেছে, কারণ একটা মাইনাস দিয়ে সামনে গুণ করা হয়েছে। সো সিম্পলি আমাকে 70 থেকে -17 দেখাচ্ছে। একইভাবে মাইনাসেরটাও সেম, ওইটা দেখাচ্ছি না বা বলছি না। সো পরবর্তীতে আমরা চলে যাই, নেক্সট যেটা আছে সেটা হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। অ্যারিথমেটিক অপারেটর থেকে আপনাদের মোস্ট প্রবাবলি 3 মার্কস বা 3টা মার্কস থাকবে, 10 মার্কসও থাকতে পারে। সো 3 মার্কের মধ্যে সব থেকে বেশি যে জিনিসটা কাজে লাগবে সেটা হলো আমাদের কী বলা যায় এটাকে, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। সো চলেন আমরা একটু দেখি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট কি, আমরা আসলে কেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইউজ করি। দেখেন এটাকে আমরা রিমুভ করে দিই, এ লিখি এখানে এ, এখন যদি আমি এটা প্রিন্ট করি, দেখেন সিম্পল কোড, এখানে না বোঝার কিছু না, এই জন্য আমি কিছুই বলছি শোনো। দ্য ভ্যালু ইজ 10, যদি আমি বলি এখানে দ্য ভ্যালু ইজ 10, কারণ আমি সিম্পলি একে প্রিন্ট করে দিছি। কিন্তু দেখেন আমি যদি এখানে এই কাজটা করি, এ প্লাস প্লাস, তারপরে যদি আমি প্রিন্টটা করি, দেখেন এই ভ্যালুটা যেটা ছিল সেটা কিন্তু আর 10 নেই। এ প্লাস প্লাস করার কারণে কি হয়েছে, এই ভ্যালুটা আর 10 নেই, 10টা 11 হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, লেট অনেক। যাই হোক, এ প্লাস প্লাস হলো আমাদের ইনক্রিমেন্ট, এখানে একটু লিখে দিই সুন্দর করে আমি, ইনক্রিমেন্ট। আবার ধরেন আমি এ না নিয়ে বি কনসিডার করি, এটাকে ধরেন যে আমি সেমভাবে সি এবং বি, এটাকে আমি বি কনসিডার করি। দেখেন ইনক্রিমেন্টের জন্য এ তো হয়ে গেছে 11 এবং বি হয়েছে, বি তো 7 ছিল, 7-এ রয়ে গেছে। বিকে আবার আমি কি করি, এখানে প্লাস প্লাস না দিয়ে আমি বি মাইনাস মাইনাস করে দিই। দেখেন সিম্পলি এখানে কি হয়েছে, এখানে যেভাবে আসলে এ থেকে 11 হয়ে গেছে, এ 10 থেকে 11 হয়েছে, একইভাবে বি থেকে 7 থেকে চলে আসছে 6-এ, 1 কমে গেছে। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কী করে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা হলো আমাদের প্লাস প্লাস করলে 1 বাড়িয়ে দেয়, মাইনাস মাইনাস করলে 1 কমিয়ে দেয়। সোফার কি কারো কোনো কনফিউশন আছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কি? তাহলে আর যে ভ্যারিয়েশনগুলো আছে ওগুলো আমরা দেখব। কারো কোনো কনফিউশন আছে বলেন তো? না ভাই ঠিক আছে, বুঝেছি। ওকে, বুঝেছেন। এবার একটা দেখি আমরা ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন কি, আমরা জানি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্টও হতে পারে, আবার প্রি ইনক্রিমেন্টও হতে পারে। ধরেন আমি এটাকে বলতেছি পোস্ট ইনক্রিমেন্ট, আরেকটা লাইন আমি এখানে লিখি, ধরেন যে প্লাস এ। আবার ডিক্রিমেন্টের নিচে আমি আরেকটা লাইন লিখি মাইনাস মাইনাস বি।
আচ্ছা এখন একটু দেই তো কী হয়। এখন দেখেন আমাদের ইনিশিয়াল ভ্যালু ছিল এর 10, কিন্তু আমরা একবার ইনক্রিমেন্ট করছি, দুইবার ইনক্রিমেন্ট করছি, তারপরে কত হয়ে গেছে এটা দুইবার। এর যে ভ্যালুটা ছিল 10, এখানে এর ভ্যালুটা হলো 10, 10 থেকে আমাদের প্লাস প্লাস করার কারণে হয়ে গেছে 11, আবার আমরা কী করছি প্লাস প্লাস এ দিছি, সেটা আমাদের ভ্যালু হয়ে গেছে 12। ইন দ্য সেম ওয়ে বিট যেটা আছে, বিটটা ছিল ইনিশিয়ালি 7, সেখান থেকে আমরা মাইনাস মাইনাস বি মাইনাস মাইনাস করছি, সেটা হলো 6, এবং আবার মাইনাস মাইনাস করার কারণে 6 থেকে আবার আরও এক কমে 5 হয়ে গেছে। বুঝতে পারছেন? সো দেখেন আমরা বুঝতে পারলাম যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করলে এক কমে অথবা এক বাড়ে, কিন্তু আসলে এ প্লাস প্লাস করা আর প্লাস প্লাস এ, এই দুইটার ডিফারেন্সটা কোথায়? যদি এ প্লাস প্লাস দিয়ে সব কিছু হয়ে যেত, তাহলে প্লাস প্লাস এর কী মানে, এটা আসলে কেন বের করার প্রয়োজন হইল? সো এটাকে আমরা বলতেছি পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট মানে হলো পরবর্তী, ঠিক আছে? মানে আপনার যে প্লাস প্লাসটা থাকবে সেটা থাকবে পরে, ভ্যারিয়েবলের পরে। এখানে আমি লিখে দিই, অবশ্যই এগুলো নোট আপনাদেরকে আমি দিয়ে দেবো, বাট স্টিল আমি লিখে দিই প্লাস প্লাস is after the variable. আর এটাকে আমরা বলছি প্রি ইনক্রিমেন্ট হলো বিফোর দ্য ভ্যারিয়েবল। দেখেন এখানে এ প্লাস প্লাস, জি ফার্স্ট ক্লাস কি রেকর্ড করা হয়েছিল? ফার্স্ট ক্লাসের একটা রেকর্ডিং সম্ভবত দেওয়া আছে, অলরেডি আপলোড করা আছে। এটা রেকর্ডিং দেওয়া হবে কিনা, জি জি কোথায় পাবো ফার্স্ট ক্লাসের রেকর্ডিং? খুব সম্ভবত মেসেঞ্জারে দেওয়া আছে ইয়াটা, লিঙ্কটা। তো এই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করছি, যেটা করতেছি এটা শেষ করি। সো দেখেন আমরা দেখলাম ইনক্রিমেন্ট হলো এক করে ভ্যালু বাড়ানো, এবং ডিক্রিমেন্ট হলো এক করে ভ্যালু কমানো। সো সিম্পলি আমি বলতে গেলে প্লাস প্লাস দিলে বাড়বে, মাইনাস মাইনাস দিলে কমবে। কিন্তু দেখেন আমরা মাত্র দেখলাম যে দুইটা ভ্যারিয়েশন হতে পারে, একটা হলো এ প্লাস প্লাস, একটা হলো প্লাস প্লাস এ প্লাস প্লাস, যেটা হলো ভ্যারিয়েবলের পরে প্লাস প্লাস, সেটাকে আমরা বলছি পোস্ট ইনক্রিমেন্ট। আর যেটা হলো প্লাস প্লাস এ, সেটাকে আমরা বলছি প্রি ইনক্রিমেন্ট। সো আমরা দেখলাম যে দুইটা হইতে পারে, দুইটা টাইপ হইতে পারে, বাট কোনটার কাজটা কি সেটা আমরা একটু দেখি। আমরা তো রেজাল্ট প্রিন্ট করার পরে দেখলাম যে দুইটা দিয়ে আসলে একই কাজ হচ্ছে। ধরেন এটাকে আমরা কমেন্ট করি, দেখেন এখানে কি হচ্ছে, 10 থেকে 11 করে দিচ্ছে, 10 থেকে 11 করে দিচ্ছে, এটাও বি যেহেতু ডিক্রিমেন্ট 7 থেকে 6 করে দিচ্ছে, এটাও কাজ হচ্ছে। আবার ধরেন প্রি ইনক্রিমেন্ট যেটা, সেটাও একই কাজ হচ্ছে, একই রেজাল্ট দিচ্ছে না? আমাকে একটু বলবেন কেউ যে একই রেজাল্ট কি দিচ্ছে কিনা পোস্ট এবং প্রি ইনক্রিমেন্টের? হ্যালো হ্যালো আচ্ছা, অ্যান্সার না করলে কিন্তু সামনে যাওয়া পসিবল হচ্ছে না, আপাতত এটা অ্যান্সার করলে ভালো হতো। আহমেদ তাওসিফ আছেন? তাওসিফ জি ভাইয়া, দিচ্ছে ভাইয়া সেমই। একটু অ্যান্সার নিতে হবে বা দিতে হবে, একটু কথা বলতে হবে, তাহলে তো ক্লাসটা ইন্টারেক্টিভ হতে হবে, বুঝতে পারছেন? একটু রিপ্লাই করতে হবে। দেন দেখেন আমরা যেটা দেখতেছিলাম সেটা হলো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। তো এইটার যে আসলে ডিফারেন্সটা কোথায় সেটা আমরা এখন একটু দেখি, যে দুটো দিয়েই তো আসলে প্লাস এক করে বাড়ছে বা এক করে মাইনাস হয়ে যাচ্ছে। আমরা চললাম ডিক্রিমেন্ট বা ইনক্রিমেন্টটা ওখানে না করে এখানে করি। দেখেন এখানে করি, বিতে পরে আসি, ধরুন এ। দেখেন কেউ কি আমাকে বলতে পারবেন যে এইখানে আসলে যদি আমি প্রিন্ট করি কোনটার ভ্যালু কী আসবে?
চলো আমরা প্রিন্ট করেই ফেলি, তারপরে আমরা এক্সপ্লেন করতেছি। দেখেন এখানে কি হচ্ছে, সর্বপ্রথমে আমি যে কাজটা করছি সেটা হলো a++ প্রিন্ট করছি, কিন্তু এখানে কিন্তু ও 11 প্রিন্ট করে নাই, এখানে কিন্তু 10 প্রিন্ট করেছে। ডিফারেন্সটা ভালো মতো বুঝেন, এখান থেকে কিন্তু এর ভ্যালু 10 প্রিন্ট করছে, 11 করে নাই। কারণটা হলো প্রথমে এটা প্রিন্ট হয়েছে, দেখেন এখানে কি প্রথমে এ আছে তারপরে ++ আছে, ভালো মতো বুঝেন না, প্রথমে এ আছে তারপরে ++ আছে। ও যখন প্রিন্ট করছে এই পার্সেন্টেজ ডিটা সর্বপ্রথম এ কে রিসিভ করেই প্রিন্ট করে দিচ্ছে। এখানে আমি একটু ইন্ডিকেট করে দেখিয়ে দিই, এই যে এটা আছে, এটা আছে ইনক্রিমেন্টের প্রথম দিকে। সো এই পার্সেন্টেজ ডিটা যখন একে পেয়েছে তো ও সিম্পলি একে প্রিন্ট করে দিয়েছে, ও ++ আছে কিনা সেটা দেখেনি। কিন্তু দেখেন এইখানে যখন আসছে, ও এইখানে আসার পরে দেখছে যে আচ্ছা শুধুমাত্র প্রিন্ট করলে হবে না, এখানে আবার একটা ++ও আছে। তো ও তখন কি করছে, প্রিন্ট করছে 10, এখানে প্রিন্ট করছে 10, কিন্তু পরবর্তীতে এর ভ্যালুটা আর 10 নাই, এর ভ্যালু হয়ে গেছে 11। এই লাইনে এই যে একটা লাইন না, এই লাইনে ভ্যালুটা প্রিন্ট করছে 10, বাট স্টিল ++ থাকার কারণে এর ভ্যালুটা হয়ে গেছে 11। এটা খুবই ভালো মতো বুঝবেন, এই জিনিসটা বুঝতে পারলে আপনার 3 মার্কসের 1.5 বা 2 মার্কস আপনার ইনশিওর হয়ে যাবে এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের লাইনটা বুঝলে। সো দেখেন প্রথমে এ আছে, এই জন্য ও প্রথমে ভ্যালু 10ই প্রিন্ট করছে, প্রথমেই ++ করে নাই, কিন্তু প্রিন্ট করার পরবর্তীতে যেহেতু ++ আছে তখন সে এটার ভ্যালু 11 করে দিচ্ছে। সেকেন্ড লাইনে যখন আমরা আসতেছি, সেকেন্ড লাইনে আসার পরে এখানে কিন্তু ++ এ অথবা a++ কিছুই নেই, এখানেও এ আছে, কিন্তু যখন আমরা প্রিন্ট করতেছিলাম এখানে দেখেন এখানে কী রেজাল্ট দিয়েছিল, প্রথমটা 10ই ছিল, বাট সেকেন্ডটায় যদিও কোনো ++ নাই বা ++ এ নাই, 11 হয়ে গেছে। কারণ প্রিন্ট করার পরবর্তী সময়ে যে এটা ছিল এর ভ্যালুটা এই লাইনে কী হয়ে গেছে বলুন তো, 11 হয়ে গেছে, 10 থেকে 11 হয়ে গেছে। এর জন্য পরবর্তীতে আমরা যতবার প্রিন্ট করব প্রত্যেকবার কিন্তু এর ভ্যালু 11 প্রিন্ট হবে, 10 আর প্রিন্ট হবে না। ইন দ্য সেম ওয়ে আমরা যদি এখন একটু ডিক্রিমেন্ট দেখি, ধরেন যে a মাইনাস, তাহলে বলেন তো এখানে কি হতে পারে, কেউ একজন একটু বলেন এখানে কি হতে পারে। ফার্স্ট লাইনে এর ভ্যালুটা কত হবে এবং সেকেন্ড লাইনে কত হবে? ফার্স্ট লাইনে ভাইয়া 9 হবে, হ্যাঁ 9 হবে না ভাইয়া? আচ্ছা আপনি শেষ করেন তারপর বলতেছি। ফার্স্ট লাইনে 9 হবে, সেকেন্ড লাইনে আচ্ছা ব্যাপার না, সমস্যা নাই, বলার জন্য থ্যাংক ইউ যে ট্রাই করেছেন, ট্রাই করলেই হবে, বুঝতে পারছেন। আমি মাত্র যেটা বলছি, প্রথমে যদি এ থাকে আগে ও ডিরেক্ট এর ভ্যালুটা প্রিন্ট করে ফেলবে, ভালো মতো খেয়াল করেন, প্রথমে যদি এ থাকে ও ডিরেক্ট এর ভ্যালুটা প্রিন্ট করে ফেলবে। তো এর ভ্যালু এখানে আছে 10, ও সিম্পলি এখানে 10 প্রিন্ট করে ফেলবে এই লাইনের জন্য, এই লাইনের জন্য 10 প্রিন্ট করে ফেলবে। কিন্তু এই লাইন কিন্তু এখনো শেষ হয় নাই, এ প্রিন্ট করার পরে আবার একটা মাইনাস আছে, কারণ এর ভ্যালুটা এই কলটা ছিল 10, কিন্তু প্রিন্ট করার পরে ও যখন দেখছিল মানে এখানে পেলো যে একটা মাইনাস আছে, তার পরবর্তীতে কিন্তু ও এই লাইন থেকে বের হওয়ার আগে এই 10টাকে রিমুভ করে সেটাকে 9 বানিয়ে ফেলবে। এই লাইনটা যখন এর ভ্যালু যখন 9 হয়ে যাবে, আমি যখন সেকেন্ড লাইনে আসব তখন কি এর ভ্যালু আর 10 আছে? তখন তো আমি উপরে আপডেট করে আসছি, এই লাইনে দুইটা কাজ হচ্ছে, একটা হলো এর ভ্যালু 10 প্রিন্ট হচ্ছে, আর আরেকটা কাজ হলো a = 10 - 1 হয়ে যাচ্ছে, তার মানে a = 9 হয়ে যাচ্ছে এই লাইনে, ফার্স্ট লাইন। আর সেকেন্ড লাইনে যেহেতু কিছুই নেই, তো সেকেন্ড লাইনে সিম্পলি এর ভ্যালুটা হলো 9। তো চলেন আমরা আবার একটু কি করি, চলেন আবার একটু আমরা রান করে দেখি কত আসে। দেখেন সিম্পলি এখানে ভ্যালুটা আসছে 10, প্রথম ভ্যালুটা আসছে 10, কারণ প্রথমে প্রিন্ট হয়েছে, পরে যে গিয়ে 1 কমে গেছে, এই জন্য সেকেন্ডটা হয়ে গেছে 9। সিম্পল। এখন দেখেন
এটা তো আমরা দেখলাম পোস্ট ইনক্রিমেন্ট, তার মানে হলো ভ্যারিয়েবলের পরে প্লাস প্লাস থাকলে কী হবে। আবার একটু আমরা প্রি ইনক্রিমেন্ট দেখি যে আগে থাকলে কী হবে। এইবার একটু দেখেন ডিফারেন্সটা কোথায়। আচ্ছা, ডিফারেন্সটা দেখার আগে আমরা চলেন সবগুলো লিখেই ফেলি, নিচে নিচে লিখি, যেন আমাদের বুঝতে এবং বলতে সহজ হবে। এখানে এ না দিয়ে চলেন আমরা এখানে বি দিই, আর উপরেরটা এ আছে। দেখেন উপরে একটা কি হয়েছে, দ্য ভ্যালু ইজ, আচ্ছা প্রথম যেটা ভ্যালু ছিল, প্রথম ফার্স্ট যে লাইনটা ছিল সেটার মধ্যে এ প্লাস প্লাস, এর ভ্যালু কত ছিল ইনিশিয়ালি 10 ছিল না, এর ভ্যালু কিন্তু ইনিশিয়ালি ছিল 10 থেকে প্রথম লাইনেও 11, দ্বিতীয় লাইনেও 11। ডিফারেন্সটা বোঝাতে হলে ঠিক আছে, দেখেন পোস্ট ইনক্রিমেন্ট আর প্রি ইনক্রিমেন্টের ডিফারেন্সটা দেখেন। এই যে এর ভ্যালুটা যে আমরা লিখছি ভ্যারিয়েবলের আগে প্লাস প্লাস দিছি, এটা হলো প্রি ইনক্রিমেন্ট, মানে ভ্যালুটা আগেই বাড়িয়ে ফেলছি, সরি হ্যাঁ ভ্যালুটা আগেই আপডেট করে ফেলছি, তারপরে প্রিন্ট করতেছি, এটা হলো প্রি ইনক্রিমেন্ট। এই জন্য দেখেন প্রথমেই এটা 11 প্রিন্ট করছে, প্রথমে আর 10 প্রিন্ট করেনি, প্রথমে 11 প্রিন্ট করছে। আর বিট যেটা ভ্যালু আছে, বিটটা হলো প্রথমে 7 প্রিন্ট করছে, যেহেতু এটা পোস্ট ইনক্রিমেন্ট এই জন্য প্রথমে 7 প্রিন্ট হয়েছে এবং তার পরবর্তী লাইনে যাওয়ার পরে সেটা 8 প্রিন্ট হয়েছে। সোফার যদি কেউ কিছু না বুঝে থাকেন এই সিম্পল কনসেপ্টটা একটু আমাকে বলবেন, যে কারো কোনো কোশ্চেন থাকলে সেটা করতে পারেন। হ্যালো ফারাবি, হ্যাঁ ফারাবি আছেন, ফারাবি আছেন, হাসান আল ফারাবি। জি ভাইয়া, একটু কথা আটকে আটকে আসতেছে তো। সমস্যা নাই, আমি তো ক্লিয়ার শুনতে পাচ্ছি। আপনি চাইলে এটা বলতে পারেন, অথবা কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। দেখেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আপনি লুপ করবেন, লুপের মধ্যে লাগবে, অ্যারে শিখবেন, অ্যারের মধ্যে লাগবে, প্যাটার্ন প্রিন্ট করবেন, প্যাটার্নের মধ্যে লাগবে, আর ফাইনালও তো সব কিছুর মধ্যে লাগবে। আপনি যদি একটা বেসিক লুপ দেখে থাকেন এই পর্যন্ত, আমি জানি না দেখছেন কি না কোনো, সো লুপ যদি দেখে থাকেন, লুপের থার্ড যে পার্টটা আছে সেটা কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট না। তো এখান থেকে যদি আপনি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ভালো মতো বুঝে না যান, তাহলে কিন্তু আপনি লুপে যাওয়ার পরে লুপে পড়ে যাবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনাকে বলিনি, শুধু সবাইকে বললাম। সো স্টিল একটু দেখার পরে একটু বলবেন যে ডিফারেন্সটা কোথায়, যে আসলে এই যে ভ্যালুটা প্রথম। ভাইয়া জি জি ভাই, ভাই একটু এটা একটু সরাইলে ভালো হতো সামনে থেকে। এটা জি ভাই, প্রি ইনক্রিমেন্টে আপনার প্রথমে প্লাস প্লাস হইলে 10 এর জায়গায় প্রথমে 11 প্রিন্ট হবে, হ্যাঁ তারপর আবার সেকেন্ড লাইনে যায়ও আপনার 11 এ প্রিন্ট হবে। কিন্তু যদি পোস্ট ইনক্রিমেন্ট দেই তাহলে প্রথমে আপনার 10 প্রিন্ট হবে, সেকেন্ড লাইনে যায় আপনার 11 প্রিন্ট হবে, তাই তো? এক্স্যাক্টলি যা বলছে একদম তাই। জি ভাই, ক্লিয়ার হইছি। বির ক্ষেত্রে তো একই জিনিস, হ্যাঁ সেমই তো। সেমই তো। এখন প্লাস প্লাস থাকলে কমবে, প্লাস প্লাস থাকলে বাড়বে, মাইনাস মাইনাস থাকলে কমবে। এটা জি কিন্তু ভাই। খুবই সিম্পল একটা কনসেপ্ট, কখনোই ভুল করা যাবে না। থ্যাংক ইউ বলার জন্য, আর অবশ্যই ট্রাই করবা, একসাথে শিখবো। তারপরে আসো আমরা একটু দেখি, এই হলো ছিল আমাদের কি বলে অ্যারিথমেটিক অপারেটর, যেটা সেটা আমাদের হয়ে গেল। তারপরে আমরা শিখবো রিলেশনাল অপারেটর। এই যে স্লাইড বা পিডিএফটা আছে এটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো, এখানে সুন্দর সুন্দর এক্সাম্পল আছে, এগুলো বাসায় ট্রাই করবা নিজেরা। আমি নিজে নিজে করে করে দেখাচ্ছি, জানো অনেকগুলো আমরা চেঞ্জ করে বিভিন্নভাবে ডিফাইন করতে পারি, কোনটা কি হচ্ছে কোনটা হচ্ছে না, এটা আমরা ডিফাইন করতে পারি। আমরা চাইলে এই প্র্যাকটিস প্রবলেম থেকে করতে পারতাম, বাট সেটা কিন্তু চেঞ্জ করা পসিবল হতো না। এগুলো তোমরা দেখবা, এখানে জাস্ট সিম্পলি আমি বলে দিই কী হয়েছে। দেখো ইন্টিজার v1 var1 var2 আছে, 5 এবং 5 দুইটাই 5। দেন এখানে প্রিন্টের মধ্যে কি আছে var1 প্লাস প্লাস, মানে কি বলো তো, এটা পোস্ট ইনক্রিমেন্ট যেটা পরে থাকে প্লাস প্লাস, সেটা হলো পোস্ট ইনক্রিমেন্ট। এখানে এই লাইনে কি প্রিন্ট করছে, সিম্পলি কিন্তু 5 প্রিন্ট করছে, যদিও প্লাস প্লাস আছে। কারণটা হলো প্রথমে কিন্তু ও আপডেট করে না, প্রথমে প্রিন্ট করছে, তার পরবর্তীতে যদি তুমি এখানে আরেকটা লাইন লেখো var1 প্রিন্ট করো, ওই ক্ষেত্রে কিন্তু ও 6 প্রিন্ট করবে, বাট এই ক্ষেত্রে করে নেই। ইন দ্য সেম ওয়ে var2 ক্ষেত্রে দেখো, এটা কি প্রি ইনক্রিমেন্ট, আগে প্লাস প্লাস আছে,
এই জন্য ও কী করছে, ও সিম্পলি আগেই আপডেট করে দিছে, তারপরে গিয়ে প্রিন্ট করছে। আগেই যেহেতু আপডেট করে দিছে, দেখো v2 var2 ছিল ইনিশিয়ালি 5, এটা কিন্তু হয়ে গেছে 6, কিন্তু var1 5 ইয়ার্স। আশা করি কারো কোনো কনফিউশন নাই। আমরা পরবর্তীতে চলে যাই। এখানে সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে আছে, এগুলো দেখতে পারো। আমি তোমাদেরকে যেহেতু বলছি অলরেডি, আমি দিয়ে দেবো। তারপরে চলো আমরা চলে যাই রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কোনগুলো, যেটা হলো দুইটা অপারেটরের মধ্যে একটা রিলেশন বোঝায়, দুইটা অপারেটরের মধ্যে একটা রিলেশন বোঝায়। যেমন এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস এই জাতীয় কোনো কিছু নাই, কোনো ক্যালকুলেশন নাই, এগুলো হলো রিলেশন, কম্পেয়ার। সো রিলেশন বা কম্পেয়ার করে কোনগুলো, সেগুলো যেগুলো হলো রিলেশনাল অপারেটর সেগুলো। সো মোটামুটি 6টা রিলেশনাল অপারেটর আছে মেইনলি। সো আমরা এই 6টার কাজগুলো একটু দেখি। লেস দেন কি হয়, এ লেস দেন বি। এই রিলেশনাল অপারেটরগুলো আমরা কোথায় ইউজ করি সেটা একটু বলি। আমরা যে ইফ এলস শিখছিলাম, বা আমরা যে সুইচ কেস শিখবো, বা টার্নারি অপারেশন শিখছি বা শিখবো, সেগুলোর মধ্যে আমরা রিলেশনাল অপারেটর যেগুলো আছে সেগুলো ইউজ করি। দেখো এ লেস দেন বি, এটা কি একটা কন্ডিশন না? এই কন্ডিশনটা যদি ফুলফিল করে তাহলে কি এ বড় হবে, আর যদি ফলস হয় তাহলে বি বড় হবে। যদি কন্ডিশনটা ফুলফিল হয় তাহলে এ বড় হবে, যদি ফুলফিল না হয় বা ফলস হয় তাহলে বি বড় হবে। ইন দ্য সেম ওয়ে এটাও সেম, যে এটা হলো লেস দেন, এটা হলো গ্রেটার দেন। এটাকে একটু বলি, এটা হলো লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। এখানে দেখো একটা কন্ডিশনের মধ্যে দুইটা কন্ডিশন দেওয়া, লেস দেন অর ইকুয়াল। এখন আমরা জানি এ লেস দেন বি, এটা যদি ট্রু হয় তাহলে এ বড়, যদি ফলস হয় তাহলে বি বড়। ট্রু হলে এ বড়, ফলস হলে বি বড়। সো সিম্পলি এটা আমরা দেখে ফেললাম। কিন্তু যদি লেস দেন ইকুয়াল টু থাকে তাহলে কিন্তু শুধু বড় হলেই হবে না, যদি শুধুমাত্র যদি বড় হয়, বা আই মিন কি বলা যায় এটাকে, হ্যাঁ, এ লেস দেন বি, যদি বিটা বড় হয় তবুও এটা ট্রু হবে। দাঁড়াও রিমুভ করে দিই, অনেক ড্রয়িং হয়ে গেছে। হ্যাঁ দেখো এখানে লিখি এ লেস দেন ইকুয়াল টু বি। দেখো এটার মধ্যে যদি যে কোনো একটা ট্রু হয়, এখানে কিন্তু দুইটা আছে, লেস দেন অর ইকুয়াল। এটার মানে কি, এটার মানে হলো লেস দেন অর ইকুয়াল। অর ইকুয়াল মানে কি, যে কোনো একটা ট্রু হলেই হবে, যে কোনো একটা ট্রু হলেই হবে। এই যে এখানে লেখা আছে লেস দেন অর ইকুয়াল টু, এখানে কিন্তু দুইটা কন্ডিশন। এ বির থেকে ছোট হইলেও এই কন্ডিশনটা ট্রু, আবার এ আর বি দুইটা সমান হইলেও এই কন্ডিশনটা ট্রু। আশা করি বুঝতে পারছো। এগুলো আমরা যখন ইউজ করবো একটা একটা করে, তখন আমরা আরও অনেক বেশি দেখে ফেলবো একটা একটা করে। সো এটা হলো লেস দেন অর ইকুয়াল টু, এটা হলো গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটা হলো ইকুয়াল টু। আমরা ইফের মধ্যে যখন কন্ডিশন লিখি যে এ আর বি সমান কিনা, তোমরা কি কখনো খেয়াল করে দেখেছো যে আমরা আসলে এ ইকুয়াল টু বি লিখি না, বাট এ ইকুয়াল টু বি লিখি? এটা কি ডাবল ইকুয়াল? হ্যাঁ, এটা কি কোনো মনে হয় না যে আসলে দরকারটা কি? ভাই সিঙ্গেল দিলে তো সম্ভবত ভুল। হ্যাঁ, মানে ভুলটাই বা কেন সেটা কি জানো? না তো ভাই। দেখো এই তো আমরা একটু জানি যে আসলে কেন আসলে ডাবল ইকুয়াল দেওয়ার দরকার হলো। এখন তুমি আমাকে বলো যে আমরা যখন প্রোগ্রামের মধ্যে লিখতাম এ ইকুয়াল টু বি, তখন আসলে হইতোটা কি, বির যে ভ্যালুটা আছে সেটা সিম্পলি এর মধ্যে সেভ হয়ে যেত না? হ্যাঁ হ্যাঁ, বি এর ভ্যালু এতে সেভ হয়ে এতে যাবে। সেভ হয়ে যেত। এখন তুমি যদি কন্ডিশনের মধ্যে এটা লিখে দাও যে এ ইকুয়াল টু বি, তাহলে কি ও কি আদৌ বুঝবে যে এটা আসলে একটা কন্ডিশন? এটা আমাকে বলতেছে না। ও কিভাবে বুঝবে যে এর ভ্যালুর মধ্যে তুমি বি সেভ করতে চাচ্ছ না, তুমি চাচ্ছ এটা একটা কন্ডিশন হিসেবে ইউজ করতে? এটা একটা কনফিউশন হয়ে যাবে না ওর জন্য? হ্যাঁ, এটা একটা কনফিউশন ক্রিয়েট করে ফেলবে। এই জন্য কি করি আমরা, যখন আমরা এই যে যখন আমরা কম্পেয়ার করি দুইটার মধ্যে ইকুয়াল টু কিনা অথবা নট ইকুয়াল টু কিনা, তখন আমরা দুইটা ইকুয়াল ইউজ করি, কনফিউশনটা যাতে না হয়। ইন দ্য সেম ওয়ে দেখো এটা হলো নট ইকুয়াল টু, এ এবং বি যদি ট্রু হয় তাহলে এখানে প্রিন্ট করবে হলো 1, লিখে দিই। দেখো এটা যদি ট্রু হয়, ট্রু হইলে প্রিন্ট করবে হলো 1। 1 মানে কি ট্রু, ফলস মানে কি 0।
এই যে কন্ডিশনটা, এটা যদি ট্রু হয় তাহলে 1 প্রিন্ট করবে, আর যদি ফলস হয় তাহলে 0 প্রিন্ট করবে। ঠিক তার রিভার্স বা উল্টাটা হলো নিচে নট ইকুয়াল টু। এ আর বি যদি নট ইকুয়াল টু হয় তাহলে 0 এবং ট্রু হলো 1। এটা আমরা আসলে এভাবে না বলে আমরা চলো একটা ছোট্ট প্রোগ্রাম লিখে ফেলি, কনফিউশনটা শেষ হয়। দেখো টপিক কিন্তু খুব ছোটো মনে হতে পারে, বাট স্টিল এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের যে ফার্স্ট সিটিটা হবে, মোস্ট প্রবাবলি তোমাদের ফার্স্ট সিটির 10 মার্কস এগুলোই হবে, যে আজকে যা পড়বো আমরা এখান থেকে ফার্স্ট সিটির 10 অথবা 10+ মার্কসও থাকতে পারে, এগুলো নিয়ে তোমাদের ফার্স্ট সিটি হবে। তো আজকের ক্লাসটা পেরে গেলে অলমোস্ট তুমি 10 to 15 তুমি ভাই 20 মার্কস কমন দিয়ে দেন। হ্যাঁ, এর জন্য ক্লাস কন্টিনিউ করতে হবে এবং সাথেই থাকতে হবে। 20 মার্কস কেন, আমি তো বলবো যে 100 মার্কস। আসলে এটা বলা ঠিক হবে না, বাট আমরা যখন স্পেল করছি তখন কিন্তু অনেকে 100 পেয়েছে। এটা একটু শুনলে আনবিলিভেবল মনে হতে পারে, বাট আমি পাইনি, আমি মনে হয় 2 বা 1 কম পাইছি। বাট আমার সাথে আমার ফ্রেন্ড যেগুলো ছিল ওরা কিন্তু 100 আউট অফ 100 পেয়েছে। তো আমাদের 100 পাওয়ার দরকার নেই, আমরা 90 ফেলেই খুশি। সো দেখো আমরা যেটা শিখবো সেটা হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পরে আমরা কি শিখতেছিলাম জানো? হ্যাঁ, এই যে ইকুয়াল টু এবং নট ইকুয়াল টু। এখন ইফ এলসের মধ্যে আমি একটু বলে দিই, এখানে দেখো ইফ এলসের মধ্যে আমি এ ইকুয়াল টু বি, দেখো সিম্পল একটা ইফেলস রেখে ফেলছি, লাস্ট ক্লাসে আমরা ইফেলস পড়েছিলাম। সো দেখো এখানে কি বলতেছে আমাকে, এ অ্যান্ড বি ইজ নট ইকুয়াল, কারণ এ এবং বি আমরা সমান পাইনি, এ এবং বি নট ইকুয়াল। কিন্তু ধরো যে আমরা যদি এখন সিম্পলি এটাকে নট ইকুয়াল টু দিই, কি হয় দেখি তো। দেখছো এ অ্যান্ড বি কিন্তু ইকুয়াল না, বাট স্টিলও আমাকে রিভার্স রেজাল্ট দিচ্ছে। আমার দরকার ছিল হলো এ এবং বি ইজ নট ইকুয়াল, বাট ও আমাকে দিচ্ছে ইকুয়াল। এখানে ধরো যে আবার কি করি, আমরা দুটো ইকুয়াল নাম্বার নিই। সো আমাদের এইটার এক্সপেক্টেড আউটপুট রেজাল্ট ছিল হলো দুইটা ইকুয়াল, কিন্তু আমাকে দিচ্ছে কি নট ইকুয়াল। জাস্ট বিকজ আমরা এইখানে ইকুয়াল ইউজ না করে আমরা নট ইকুয়াল ইউজ করার কারণে আমাদের যে এক্সপেক্টেড অ্যান্সারটা সেটা কিন্তু রিভার্স হয়ে গেছে, উল্টে গেছে। বুঝতে পারছো কি বলছি? মানে কন্ডিশনের উপর নির্ভর করতেছে। হ্যাঁ, ইকুয়াল টু দেওয়া মানে হলো আমাদের জেনারেল কন্ডিশন, মানে আমাদের যেটা দরকার আমরা সেটা পাবো। নট ইকুয়াল টু দেওয়া মানে হলো একটা ফলস কন্ডিশন, যেটা ট্রু হলে আসলে আমাদের ফলসের রেজাল্ট দেবে এবং ফলস হলে ট্রু রেজাল্ট দেবে। এটা শুনে অদ্ভুত মনে হতে পারে, বাট প্রোগ্রামিংয়ের সময় আমরা এটা ইউজ করবো। সব ক্ষেত্রেই তো শুধু একটা ইউজ করবো না, অন্যটাও ইউজ করতে হবে। কীভাবে ইউজ করবো, কখন ইউজ করবো সেটা আমরা আস্তে আস্তে দেখব। তাই না, চিনে ফেলছো? সোফার দেখো আমাদের রিলেশন অপারেটর শেষ হয়ে গেছে, এর মধ্যে আর কিছুই নেই। দেখো এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে না, বাট এগুলো থেকে যেহেতু এক্সামে আসবে এবং তোমার প্রোগ্রামিংয়ের সারা জীবন এগুলো কাজে লাগবে, প্রত্যেকটা কন্ডিশন তুমি লিখবা। কন্ডিশনের মধ্যে তোমার এই রিলেশন অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর এগুলোই তো লাগবে, তাই না? তো এগুলো ভালো মতো বুঝতে হবে। 3 মার্কের বাইরেও আজীবন প্রোগ্রামিং শেখার জন্য খুব ভালো মতো একটা ক্লিয়ার ধারণাটা লাগবে। এখানে এক্সাম্পল দিয়ে আছে, দেখো এক্সাম্পলগুলো তোমরা বাসায় দেখবা, আমাদের অলরেডি ডিসকাশন হয়ে গেছে। 3 নম্বরে আছে হলো লজিক্যাল অপারেটর বলতে কি, দেখো এটাকে আমরা বলি লজিক্যাল অ্যান্ড, আর এটাকে আমরা বলি লজিক্যাল অর, আর হলো লজিক্যাল নট। আসলে আমরা এটা একটু দেখে ফেলি, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর কি কি।
দেখো এর ভ্যালু দেই হলো 1, বির ভ্যালু দেই 2, আর ধর আরেকটা ভ্যারিয়েবল এখানে আমি নেই, সেটা হলো ইন্টিজার সি ইকুয়াল টু 3, এখানে 3 নিলাম। তো আমরা কি করব, দুইটা কন্ডিশনকে একবারে লিখব, এ ইকুয়াল টু বি and সরি এ 1 b equal to 2. Let's say true, or let's say কি বলা যায় UIU, ওকে UIU, else ধরো আমরা লিখে রাখলাম ব্র্যাক। দেখো সিম্পলি আমি কি বলছি, আমরা এতদিন দেখে আসছি একটা ইফেলসের মধ্যে শুধু একটা কন্ডিশনই লিখি না, আমরা একটা ইফেলসের মধ্যে আমরা শুধুমাত্র একটা কন্ডিশন দিই, কিন্তু আমরা এটার মাধ্যমে এটা ইনসার্ট করছি। দেখো এখানে সুন্দর করে ইউআইউ প্রিন্ট করে লেখা চলে আসছে। আবার ধরো যদি আমি যদি বিয়ের ভ্যালুটা এখানে 7 করে দিই, ও কিন্তু ব্র্যাক প্রিন্ট করেছে, কারণটা কি, এই যে দুইটা পার্ট আমরা একটু কনসিডার করি এভাবে, যে এই যে কন্ডিশন, এখানে কিন্তু মেইনলি দুইটা কন্ডিশন আছে, এই যে একটা কন্ডিশন, এই যে একটা কন্ডিশন, আর মাঝখানে আছে একটা অ্যান্ড। সো অ্যান্ড হলো এমন একটা অপারেটর যেটা হলো ডিফাইন করে যে দুই পাশেই ট্রু হইতে হবে। অ্যান্ড বলতে কি, অ্যান্ড মানে হলো দুটা নিয়ে চলতে হবে, দুটা একই সাথে দুটাই বোঝাবে, এই পার্টটাও ট্রু হইতে হবে, এই পার্টটাও ট্রু হইতে হবে, তাহলে আলটিমেটলি আমাদের সম্পূর্ণ কন্ডিশনটা ট্রু হবে। আমাদের লেফট পার্টও ট্রু হইতে হবে, অ্যান্ডের পরের পার্টটাও ট্রু হতে হবে, তারপরে আলটিমেটলি দুটা ট্রু হলে আমরা ট্রু পাবো। কিন্তু যদি আমরা দেখো এখান থেকে একটা হয়ে যায় ফলস, এখানে একটা কন্ডিশন, এখানে একটা কন্ডিশন, এটা ট্রু, এটা ফলস। ফলস কেন, আমাদের বি আছে 7 কিন্তু আমরা কন্ডিশনের মধ্যে আছে 2, এ যে পার্টটা আছে এ এখানেও 1, এখানেও 1, এই পার্টটা ট্রু আছে, বাট সেকেন্ড যে পার্টটা বি ইকুয়াল টু 2 এবং বির ভ্যালু দিয়ে আছে 7, যেটা ট্রু না, এটা ফলস। তো আলটিমেটলি ট্রু এবং ফলস মিলে ফলসই হয়ে গেল। যেহেতু দুইটা ট্রু হইতে হবে, এই জন্য আমাদের এখানে ট্রু এবং ফলস মিলে ফলস হয়ে গেল। তো অ্যান্ড হলো কি করে, অ্যান্ড হলো দুইটার মধ্যে থেকে যদি দুইটাই ট্রু হয়, সেই ক্ষেত্রে একমাত্র ট্রু কেস যেটা হলো এই যে ইউআইউ, এটা প্রিন্ট করে। আর যদি দুইটার মধ্যে থেকে একটাও ভুল হয় বা দুইটাই ফলস হয়, এখানে হয়তো দুইটাও ফলস থাকতে পারতো, মিনিমাম একটা ফলস ছিল, সিম্পলি ইলসের মধ্যে যেটা আছে সেটা প্রিন্ট করে দিতে পারে। আশা করি বুঝতে পারছো। স্টিল আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে দেখো, এখানে ব্র্যাক প্রিন্ট এই কারণেই করছে, কারণ আমাদের ইন্টিজার ভ্যালু আছে হলো 7 কিন্তু আমাদের কন্ডিশনের মধ্যে আছে 2, মানে রাইট সাইডের যে পার্টটা আছে বির পার্টটা, এটা সিম্পলি ফলস হয়ে গেছে, এই জন্য ইলসের মধ্যে যা আছে সেটা প্রিন্ট করছে। আবার ধরো যদি এখানে আসতো, এখানে ধরো যে এর ভ্যালু আমি, আচ্ছা এখানে 1ই থাক, আমি উপরে এর ভ্যালু ডিফাইন করে দিই হলো 8, দেখো প্রিন্ট করতেছে, ব্র্যাক প্রিন্ট করতেছে, কারণ এখানে তো এখন দুটাই ভুল, অ্যান্ডের তো একটা ভুল হলেই প্রিন্ট করবে এল সেটটা, কিন্তু এখানে দুটাই ভুল হয়ে গেছে। সো এই ক্ষেত্রে তো আসলে ইউআইউ প্রিন্ট করার মতো কোনো অপশনই ওঠাতে নেই। আশা করি লজিক্যাল অ্যান্ড বুঝতে পারছো। আরেকটা যেটা সেটা হলো লজিক্যাল অর। এই যে দেখো লজিক্যাল অর, এটা হলো তোমার কিবোর্ডের এন্টার বাটনের পাশে, দেখো যে আমরা যেটা দিয়ে ব্যাকস্ল্যাশ দিতাম, মনে আছে ব্যাকস্ল্যাশ ইউজ করতাম, ব্যাকস্ল্যাশ এন, এটা দিলে নিউ লাইন ক্রিয়েট হয়, এটা তো দেখে আসছি। শিফট চেপে ধরে ওই যে ইয়াটা আছে কি বলে, হ্যাঁ ব্যাকস্ল্যাশ যে বাটনটা আছে ওইটাকে প্রেস করবা, শিফট চেপে ধরে ওইটা প্রেস করলে দেখবা এই সাইনটা চলে আসছে, এটাকে আমরা বলি লজিক্যাল অর। দুইটা লজিক্যাল অ্যান্ড আমরা দেখছি, এটা হলো লজিক্যাল অর। লজিক্যাল অরে কি হয়, লজিক্যাল অ্যান্ডে যেমন দুইটা পার্ট ট্রু হইতে হইতো, এটাও ট্রু হইতে হইতো, এটাও ট্রু হইতে হইতো, তাহলেই শুধুমাত্র এই ট্রু কেসটা প্রিন্ট করতে হইতো। একটা ফলস যদি হয়ে যায় তাহলে আর ট্রু হবে না, তাহলে এই ফলস কেসে চলে আসতো। লজিক্যাল অরটা আবার একটু ডিফারেন্ট। লজিক্যাল অর মানে হলো অর, ধরো এই পার্টটা ট্রু, এটাও ট্রু অরে,
তাহলে দুইটা ট্রু, সিম্পলি ট্রু, ট্রু হলে তো ট্রু হবেই। কিন্তু ধরো যে এই পার্টটা ট্রু, এই পার্টটা ফলস, যেহেতু মাঝখানে অর আছে, ভালো মতো বুঝো, যেহেতু মাঝখানে অর আছে, যে কোনো একটা পার্ট ট্রু হলেই ওইখানে চলে আসবে, ট্রু কেসটা প্রিন্ট করে দেবে। আর যদি দুটাই ফলস হয়ে যায়, একমাত্র সেই ক্ষেত্রেই ও এখানে ফলস কেসটা প্রিন্ট করবে। সোফার কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো, অথবা যদি মনে করো যে ভাইয়া বুঝেনি বা রিপিট করতে হবে, সেটা করতে পারো। আর এই জায়গায় যে কোনো একটা ফলস যদি হয় তাহলে আপনার ইউআইইউ, হ্যাঁ আর যদি দুটোটাই ফলস হয় তাহলে ব্রেক। হ্যাঁ, একটা কন্ডিশনই মনে রাখবা, শুধু একটা কথাই বলে দিই, লজিক্যাল অরের ক্ষেত্রে দুটা কন্ডিশন ফলস হইলেই, শুধুমাত্র দুইটা ফলস হইলেই তখন ইলসে যাবে। দুইটা ট্রু হইলে এখানে আসবে, একটা ট্রু হইলো, একটা true, একটা false দুইটা হইলো false হইলে এলসে। এখানে আসবে। শুধুমাত্র দুইটাই যদি ফলস হয় সেই ক্ষেত্রে আসবে ইলসে, মানে সবই ভুল, তখন এখন তো আর অরের কিছু নেই, অরের বামেও ভুল ডানেও ভুল। জি ভাই, বুঝতে পারছি। আশা করি বুঝতে পারছো। কিন্তু আবার এখন এর কি জানো, হ্যাঁ অ্যান্ডের ক্ষেত্রে কী ছিল, অ্যান্ডের ক্ষেত্রে কিন্তু একটা ফলস, যেহেতু দুইটা পার্ট নিয়ে চলতে হবে, অ্যান্ড আছে, অ্যান্ড মানে তো বুঝতে পারতেছি যে দুইটাই ইম্পর্টেন্ট। সো অ্যান্ডের ক্ষেত্রে কিন্তু একটা ফলস হলেই এটাই চলে আসবে, মানে ফলস কন্ডিশন চলে আসবে। আশা করি খুব ভালো মতো বুঝে গেছো, এটা রিপিট করছি না। সো পরবর্তীতে আমরা চলে যাই, চলো। আর নট এ কি, এটা তো আমরা অলরেডি দেখে ফেলছি। এটা হলো অলওয়েজ ফলস, এটাকে আমরা বলি অলওয়েজ ফলস। দেখছো, কোনো কন্ডিশনে কিচ্ছু নাই, এটা জাস্ট সিম্পলি অলওয়েজ ফলস। দেখো, ভাই এটা কি কখনো ট্রু হইতে পারে না? হ্যাঁ এই যে দেখো, কোন একটা ভ্যারিয়েবল তুমি দিছো, এই ভ্যারিয়েবলকে তুমি বলে দিছো কোনটা সমান হইতে হবে অথবা না হইতে হবে, কিচ্ছু দাও না, তুমি বলছো ভ্যারিয়েবলটা দিছি, জাস্ট তুমি প্রিন্ট করে দেবা। এখন ও সিম্পলি কি করবে, ইউআইইউ প্রিন্ট করবে, আজীবন ইউআইইউ প্রিন্ট করবে, অন্য কিছু প্রিন্ট করবেই না, আজীবন না, ইউআইইউ কিন্তু এখানে তো নট দেন নাই। হ্যাঁ এটাই আমি বলতেছি তোমাকে, যে নট ছাড়া যদি তুমি একটা ভেরিয়েবল দাও, ওর ভ্যালু যাই হোক, ও জাস্ট সিম্পলি ইউআইইউ প্রিন্ট করবে, কারণ ওকে তুমি কম্পেয়ার করতে বলো নাই। কিন্তু ও যে নট দিছো, নট মানে কি, নট হলো নট ট্রু কে ফলস, ফলস কে ফলস কে ট্রু। ট্রু, হ্যাঁ ট্রু কে ফলস, ফলস কে ট্রু, সেটাই রিভার্স করে দেওয়া, অ্যান্সার যেটা সেটাকে রিভার্স করে দেওয়া। ওই যে আমাদের মনে আছে যে ইকুয়াল টু আর নট ইকুয়াল টুর মধ্যে ডিফারেন্স আমরা একটু আগে দেখেছিলাম। ইকুয়াল টু সো কোনটা জানি ভাই? এই যে একটু আগে যে আমরা এখানে দেখে আসছিলাম যে এই যে এখানে একটা নোট ছিল, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো একই রকম দেখবা, এই স্লাইডটা পড়ে দেখবা, আমরা বুঝিয়ে যাচ্ছি। তারপরে দেখো আমাদের কি আছে, ডিএমএ পড়াইছিল তো ওই কারণে একটু মনে আছে নটেরটা। হ্যাঁ হ্যাঁ একই ডিএমএ তো তোমাকে এই জন্যই পড়ানো হয়েছে, জানো তুমি এসপিএল বা অ্যাডভান্স কোর্স যখন করবা তখন বুঝতে পারো। আচ্ছা ভাই, আপনাদের কি ডিএম এর জন্য কোনো ক্লাস আছে? এটা ঠিক আমি বলতে পারবো না, আপাতত মোস্ট প্রবাবলি নেই, কারণ ডিএম এরকম ভাই, এরকম এই জুমের মধ্যে একটা যদি ডিএম এর ক্লাস দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো। এখন DM দেখো টা আমি ভাই আর কি almost- ধরতে অনেক সমস্যা হয়। আমি অলমোস্ট 4টা ব্যাচ পড়াই, বুঝছো, আমি 4টা ব্যাচ পড়াই, এসপিএল ডিএসএ ওপি, তারপরে হলো আইসিএস। 4টার মধ্যে প্রায় 30 থেকে 40 জনকে একটা স্টুডেন্ট, বাট এসপিএল এ জেনে কেন এত কম আমি জানি না, বাট স্টিল যেহেতু বলছি শুরু করবো বা পড়াবো, এই জন্যই আসলে পড়াচ্ছি। তো যদি ভাই কেউ, ডিএমটাও শুরু করেন। আমার নিজেরও পড়াশোনা আছে বুঝছো, দেন আমি আইএলটিএস স্টুডেন্টও পড়াই, আইএলটিএস স্টুডেন্টগুলোকে সকালে সময় দিই আর তোমাদের দিই রাতে। তো আর আমার যেহেতু ইউনিভার্সিটি কন্টিনিউ করতে হবে, তো আপাতত দেখবো, সময় পেলে জানাবো। জি ভাই, বিষয়টা দেখেন। ঠিক আছে, বলার জন্য থ্যাংক ইউ। আসো আবার আমরা একটু দেখি অ্যাসাইনমেন্ট অপারেটর কি। অ্যাসাইনমেন্ট অপারেটর, দেখো অ্যাসাইনমেন্ট অপারেটরের নামটা কই থেকে আসছে এটা বুঝলে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর কি সেটা বুঝে ফেলবো। অ্যাসাইনমেন্ট অপারেটর হলো অ্যাসাইন করা। আমরা বলি না যে আচ্ছা আমাকে এই কাজের জন্য অ্যাসাইন করা হয়েছে, মানে নিয়োগ করা হয়েছে, আমরা এই কাজটা দায়িত্বটা আমাকে অ্যাসাইন করা হয়েছে বা বুঝাই দেওয়া হয়েছে। এই যে আমরা একটু আগে দেখেছিলাম যে এ প্লাস প্লাস দিলে, সরি এ ইকুয়াল টু বি দিলে
সেটা একটা কন্ডিশনের পার্ট হয়ে যায়, কিন্তু এ ইকুয়াল টু বি দিলে সেটা কি হয় বলো তো, বির যে ভ্যালুটা আছে সেটা এর মধ্যে স্টোর হয়ে যায়, বির যে ভ্যালুটা আছে সেটা এর মধ্যে স্টোর হয়ে যায়। এটা হলো অ্যাসাইন করা। এর মধ্যে আমি 5 দিলাম, এ ইকুয়াল টু 5, এটা হলো আমরা অ্যাসাইন করলাম, 5টা আমরা এর মধ্যে অ্যাসাইন করলাম। তো ইকুয়াল টু দিয়ে যা সিম্পলি অ্যাসাইন করা হয়। তারপর যেটা আছে এটা তো হয়ে গেল, এটা হলো প্লাস ইকুয়াল টু, প্লাস ইকুয়াল টু। এখন দেখো একই বিষয়, বাট এটা হলো একটা শর্টকাট। আমরা চলো একটু কোড ব্লকসে যা লিখে দেখাই। দেখো আমরা এখানে লিখি বি, হ্যাঁ চলো এ ইকুয়াল টু প্লাস ইকুয়াল টু 2। চলো এখানে আমরা একে প্রিন্ট করে দিই, কমা এ। এখন দেখো এইখানে কি হলো, এর ভ্যালু তো 8 ছিল, এর ভ্যালু তো 8 ছিল, আমরা সিম্পলি একটা লাইন লিখছি এ প্লাস ইকুয়াল টু 2। এখন যদি আমি প্রিন্ট করি, দেখো এখানে ভ্যালুটা কত দেখাচ্ছে, 10, ভ্যালুটা হচ্ছে 10। এইটাকে আমরা শর্টে লিখি হলো এ প্লাস ইকুয়াল টু 2, বাট এটার আসল মিনিং হলো এরকম, এ ইকুয়াল টু এ প্লাস 2। দেখো তো আমার লেখাটা দেখা যাচ্ছে কিনা বা বুঝতে পারতেছো কিনা। এই যে যে লাইনটা লিখছি আমরা, এটা তো শর্টে আমরা লিখে ফেলতে পারতাম, বাট কম্পিউটার একটা শর্টকাট হিসেবে এটাকে এইভাবে লেখা হয়, এ প্লাস ইকুয়াল টু 2। এ প্লাস ইকুয়াল টু 2 বলতে যা বোঝায় এক্স্যাক্টলি একই জিনিস বোঝায়, এ ইকুয়াল টু এ প্লাস 2। কোনো কনফিউশন আছে? না ভাই, কোনো কনফিউশন নেই। তো এটা মনে রাখবা, এটা লাস্ট একটা শর্টকাট। সো দেখো এ প্লাস ইকুয়াল টু মাইনাস ইকুয়াল টু, তারপরে হলো মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু, দেন হলো ডিভিশন ইকুয়াল টু, একই জিনিস। আর লাস্টে যেটা আছে সেটা হলো মড ইকুয়াল টু। মডটা আমরা পড়ে আসছি অলরেডি, মড দেখেছি। সো এখানে সিম্পলি আমরা বলতে পারি কি বলো তো, মড ইকুয়াল টু হবে একই। চলো তো একটু দেখি। এখানে যদি আমি এ মড ইকুয়াল টু 2 দিতাম তাহলে কি হতো, এটার অ্যান্সারটা কি কেউ কি আমাকে গেস করে বলতে পারবা যে এটার অ্যান্সারটা কত হবে? প্রিন্ট করে দাও। ভাই এটা 0 না? হ্যাঁ 0 হবে। কেন হবে এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, ভাগশেষ 0। কারণ ভাগশেষ 0। এখানে এই লাইনটার মানে হলো যে মাত্রই দেখেছিলাম যে এ ইকুয়াল টু এ মড 2, একে 2 দ্বারা মড করছি আমি, তার মধ্যে কি তারপরে আমি কি করছি, ওই মডের যে ভ্যালুটা সেটা আবার আমি এর মধ্যেই সেভ করে দিয়েছি। তাহলে এর ভ্যালু কি এখন আর 8 আছে? না, 0। এর ভ্যালু কিন্তু 0 হয়ে গেছে। ক্লিয়ার? আবার ধরো যদি আমি এই কাজটা করি, একটু বেশি ইন্টারেস্টিং করি, এটা যদি করি তাহলে কি হবে বলো তো। ধরো এখানে আমি বি প্রিন্ট করলাম, ওয়ান হ্যাঁ 1 কেন? 0 হবে না ভাই? দেখো এখানে রেজাল্টটা বের করি, তারপরে হইতেছে কিটা কি সেটা আমরা বুঝি। দেখো এইখানে দেখো এ মড ইকুয়াল টু 2, এটা মানে কি হচ্ছে যে এ ইকুয়াল টু এ মড 2, এটার মধ্যে হচ্ছে হলো এর ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, এর ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। এটাকে নিয়ে কি কোনো কনফিউশন আছে? না ভাই। দেখো এর ভ্যালুটা 0 হওয়ার পরে কি ওই ভ্যালুটা আবার আমি কোথায় রাখতেছি বলো তো? বিতে। বিতে রাখতেছি। যত কাজগুলো হয় একটু পরে আমরা দেখবো, প্রেসিডেন্সি এবং অ্যাসোসিয়েটিভিটি, এটা হলো কোনটার কাজ আগে হবে, রাইট সাইডতে হবে না লেফট সাইডতে হবে, সেটা আমরা একটু পরেই শিখবো। সো সিম্পলি কী হচ্ছে, এখানে রাইট থেকে লেফটে যাচ্ছে। প্রথমে রাইট সাইডে যে ক্যালকুলেশন এটা করার পরে এর ভ্যালু হয়ে যাচ্ছে 0, আবার সেম এর ভ্যালুটাকে আবার আমি বির মধ্যে রাখতেছি, কারণ তারপরে কী হয়ে যাচ্ছে, বির ভ্যালুটাও সিম্পলি 0 হয়ে যাচ্ছে। এখন তুমি এ প্রিন্ট দাও অথবা বি প্রিন্ট দাও, আলটিমেটলি তোমার রেজাল্ট কিন্তু হয়ে যাবে 0। আমি ভাবছি ভাই বামের থেকে ডানে ঢুকছে, আর আপনি ডানের থেকে বামে ঢুকাই দিলেন। এই যে একটা কনফিউশন না, এই জন্য আসলে একটা রুলস আছে, এটাকে বলে অ্যাসোসিয়েটিভিটি। লেফট থেকে রাইটে যাবে না রাইট থেকে লেফটে যাবে, সেটা আমি তোমাদের দেখে এবং দিয়ে দেবো।
কোনো টেনশন নাই, কনফিউশন হবে তার মানে আমরা কি বলতো শিখতেছি, এবং সামনে যে সেই কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর যেগুলো সেগুলো আমাদের শেষ হয়ে গেল, এবং লাস্টে আমাদের যেটা আছে সেটা হলো কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটরের মধ্যে টার্নারি অপারেটর একটা জিনিস আছে যেটা তোমাদের আমি একটু দেখিয়ে দিতে চাই। তোমাদের কি ক্লাসে টার্নারি অপারেশন বা টার্নারি অপারেটর দেখানো হয়েছে? কি বলবা? না ভাই, ক্লাসে দেখানো হয় নাই। এটা হলো এক লাইনের ইফেলস, এটা হলো এক লাইনের ইফেলস, খুবই ইউজফুল। আমি জানি না এটা তোমাদেরকে এখনো কেন দেখায় নাই, খুবই ইউজফুল। ধরো আমি দুইটা নাম্বার এ এবং বি নিছি, আমি দুইটা নাম্বারের মধ্যে ম্যাক্স বের করবো, দুইটা নাম্বারের মধ্যে কোনটা বড় সেটা আমি জানতে চাই। আইএনটি ম্যাক্স ইকুয়াল টু, দেখো আমি ইফ এলস কিচ্ছু লিখবো না, বাট একটা কন্ডিশন লিখবো আর অ্যান্সার লিখবো আর কাজ হয়ে যাবে। কি হলো? আচ্ছা, দেখো তো এটা কি বুঝতে পারতেছো কিনা অল্প। যেটা লিখছি আগে লেখাটা বোঝার ট্রাই করো, তারপরে আমরা লজিক্যাল যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করবো। জি ভাই বুঝছি। কারো কোনো কনফিউশন থাকলে বলো, অবশ্যই আমি এক্সপ্লেন করি তারপরে এই কনফিউশনের কথা আসতেছে। দেখো আমরা তো আসলে জানি যে কন্ডিশনাল স্টেটমেন্ট কোন কোন হয়, ইফ হয়, এলস হয়। দেখো আমরা এই ইফ এলসের কন্ডিশনটাকে অনেক বড় করে লিখতে পারতাম না, যে প্রিন্ট এ, প্রিন্ট বি, ইফ, এলস, হাবি যে অনেক কিছু লিখতে পারতাম। বাট এখানে যখন আমরা এই টার্নারি অপারেশন, এটাকে আমরা বলি টার্নারি অপারেটর বা টার্নারি অপারেশন বা কন্ডিশনাল অপারেটর বা অপারেশনও তুমি বলতে পারো। সিম্পলি আসলে টার্নারি অপারেটরটাই আসলে বেশি পরিচিত। সো দেখো এখানে আমরা ম্যাক্স বের করার জন্য একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, যেটা হলো ওই যে একটা ইফেলসের কন্ডিশন আছে ওই রকমই। এটা যদি ট্রু হয়, এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি, এটা যদি ট্রু হয়, এই স্টেটমেন্টে যদি ট্রু হয় তাহলে সিম্পলি কোশ্চেন মার্কের পরে এবং ক্লোনের আগে যেই পার্টটা আছে এ, এটা প্রিন্ট করবে। এটা যদি ফলস হয় তাহলে ও বি প্রিন্ট করবে। এটা হলো ট্রু কেস, এটা হলো ফলস কেস। আশা করি বুঝতে পারছো। আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই এখানে। ধরো যে বির ভ্যালু আছে এখানে 11, যেটা হলো বি বড়। এখন যদি আমি এখানে রান করি, দেখো সিম্পলি রান করার পরে ও দেখাচ্ছে 11, ম্যাক্সটা কত? 11। কারণ এই যে কন্ডিশনটা ছিল, এখন কিন্তু এই কন্ডিশনটা ট্রু না, এই কন্ডিশনটা ফলস। কারণ এ কিন্তু বির থেকে বড় না, এ কিন্তু বির থেকে বড় না, মানে এই কন্ডিশনটা ফলস। ফলস কন্ডিশনটা হওয়ার কারণে সিম্পলি বিতে চলে গেছে। ক্লিয়ার? টার্নারি অপারেশন কি বা কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ডিশনাল অপারেটর কি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এটা তোমাদের পড়াবে, অবশ্যই পড়াবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো তারপরে আমাদের একটা জিনিস দেখবো আমরা, যেটা হলো আজকের লাস্ট টপিক। আচ্ছা তোমাদের তার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই। চলো এখানে আমরা লিখে ফেলি যে অপারেটর প্রেসিডেন্স ইন সি। ওকে, আচ্ছা এখানে কি একটা ইমেজ দেখতে পাচ্ছ এই যে রাইট সাইডে কোণে? আসলে এই যে স্লাইডটা আছে, স্লাইডের মধ্যে যে ইমেজটা আছে এটা খুব একটা ক্লিয়ার না, বুঝছো? এই যে তোমাদের দেখতে খুবই কষ্ট হবে। অবশ্য আমি তোমাদের এটা দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। এইখানে যে বিষয়টা আছে সেটা হলো এখানে আছে প্রেসিডেন্স, এখানে আছে অ্যাসোসিয়েটিভিটি। প্রেসিডেন্স হলো
কোনটার কাজ আগে হবে? আমরা যখন ছোটোবেলায় ছিলাম যে আমরা এখানে লেখা থাকতো এ প্লাস বি ইন্টু সি, কেউ কি আমাকে বলতে পারবা যে এখানে আসলে কোনটার কাজ আগে হবে? বি ইনটু সি। মাল্টিপ্লাই কাজ আগে হবে না? মাল্টিপ্লিকেশন আগে হবে, তারপরে অ্যাডিশন হবে, তাই না? জি ভাই। হ্যাঁ এটা কিন্তু আমরা ছোটোবেলায় লিখছি, ওই যে বদমাস না কি একটা ছিল, যে এরকম সামথিং একটা কিছু একটা ছিল, সে ব্র্যাকেট, তারপরে হলো operator। বদমাস। হ্যাঁ, এরকম কিছু একটা ছিল না, বলো তো, ছোটোবেলায় পড়ছো? হ্যাঁ ভাই পড়ছি। সো এরকম একটা ছিল যে এটা আমাদের বোঝাচ্ছে কোনটার কাজ আগে হবে, কোনটার কাজ পরে হবে। এখন তো আমাদের আর 4-5টা জিনিস নেই, আমাদের তো প্লাস মাইনাস ছাড়া অনেক অনেক অপারেটর আমরা দেখলাম মাত্রই, অনেক অনেক অপারেটর আছে। এই যে যে যতগুলো অপারেটর আছে সবগুলোর একটা প্রেসিডেন্স আছে। প্রেসিডেন্স বলতে হলো কোনটার ক্ষমতা সব থেকে বেশি, কোনটার কাজ সবার আগে হবে, এটা হলো প্রেসিডেন্সি বা প্রেসিডেন্স। সো দেখো প্রেসিডেন্স 1 প্রথম যেগুলা, এগুলো আসলে অনেক এক্সট্রা দেওয়া আছে, এগুলো আমাদের লাগবে না। দেখো প্রথমে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে, তারপরে হলো ব্র্যাকেটের কাজ হবে, তারপরে ধরো যে এখানে এই যে ভাগের কাজ হবে, মডের কাজ হবে, গুণের কাজ হবে, তারপরে প্লাস মাইনাসের কাজ হবে। আর এগুলো ক্রমান্বয়ে একটা পর একটা হইতে থাকবে। এত ডিটেলস তোমাদের দেখাই মানে দেখে যাইতে হবে না, বাট জাস্ট দেখে রাখার জন্য দেখে রাখতে পারো। এখানে মোস্ট প্রবাবলি একটা সিম্পল লিস্ট আমি দেখেছিলাম, যেটা আমি এখন খুঁজে পাচ্ছি না। এই যে এটাকে তুমি দেখতে পারো, চলো এটাকে আমরা ডাউনলোড করি। এটা হলো ছোট এবং ওকে, দেখো এখানে ব্র্যাকেটের কাছ থেকে শুরু হয়েছে, ব্র্যাকেটগুলো কি ছিল, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপরে কিছু জিনিস এক্সট্রা অনেক কিছু আছে, এগুলো তোমাদের দেখতে হবে না, আমরা সোফার যা পড়েছি এগুলো দেখলেই হবে। তো এটা নিয়ে আমি আর কথাবার্তা বলতেছি না, এটা তোমরা দেখে রাখবা, এটা তোমাদের মতো দেখে ফেলবা, কারণ এখানে অপরিচিত কিছু নেই। আর অ্যাসোসিয়েটিভিটিটা হলো কি সেটা একটু বলি। অ্যাসোসিয়েটিভিটি হলো ধরো হ্যাঁ এখানে এরকম একটা জিনিস আছে, এ মড বি মড সি। এখন আমরা তো জানি যে কোনটার কাজ আগে করতে হয়, কোনটার প্রেসিডেন্সি আগে, কোনটার প্রেসিডেন্সি পরে, সেটা তো আমরা জানি। বাট দুইটার প্রেসিডেন্সি যদি সেম হয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে আমরা রেজাল্টটা কীভাবে ক্যালকুলেট করবো, এটা একটা কনফিউশন হবে না। যে অ্যাসোসিয়েটিভিটি প্রেসিডেন্স তো দুটাই সেম, দুটাই যেহেতু মোড, কিন্তু এই ক্ষেত্রে কি আমি আগে এই পার্টটুকু ক্যালকুলেট করবো, নাকি আগে এই পার্টটুকু ক্যালকুলেট করবো, তারপরে সেইটার অ্যান্সারের সাথে আমি সি ক্যালকুলেট করবো, নাকি এটার সাথে অ্যান্সারের সাথে আমি এ ক্যালকুলেট করবো? এটা একটা কনফিউশন হয়ে যায় না? যদি দুইভাবে করো অ্যান্সার কিন্তু দুই রকমই চলে আসবে। এই জন্য আমাদের প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে ক্লিয়ার করে ডিফাইন করে দেওয়া আছে। কি যে কিছু কিছু ক্ষেত্রে যেহেতু সিম্বল এক হয়ে যেতে পারে, তখন প্রেসিডেন্সি দিয়ে আর কাজ হবে না, তখন আমাদের দেখতে হবে অ্যাসোসিয়েটিভিটি, যে একটার মধ্যে যদি সেম অপারেটর বারবার থাকে, আমি কি রাইট থেকে লেফটে আসবো ক্যালকুলেট করতে করতে, নাকি লেফট থেকে রাইটে যাবো ক্যালকুলেট করতে করতে। এখানে আমরা যদি চলো খোঁজার চেষ্টা করি, আমাদের মডটা কই আছে, মড কোথায় আছে দেখতে পাচ্ছি না, এই পাওয়া গেছে, এই যে আমাদের মড। হ্যাঁ, আমি জানি না তোমরা কতটুকু দেখতে পারতেছো, তো দেখো এখানে এই যে রিমাইন্ডার ক্যালকুলেট করার বিষয়টা এখানে আছে। এখানে আমরা বলতেছে লেফট থেকে রাইট, তাহলে প্রথমে আমাদের এইটুকু ক্যালকুলেট করতে হবে, এইটুকু থেকে যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা নিয়ে আমরা আবার সির সাথে ক্যালকুলেট করব। এটা কি বুঝতে পারছো? না ভাই, আরেকবার বললে ভালো হতো। কি বুঝো না একটু বলবা, তারপরে আমি সেটাই বলবো। কি বুঝো না? মানে আপনার এটা কি ফার্স্টের দুইটা আগে মড করতে হবে, তারপর যে রেজাল্ট এটার সাথে এই যে দেখো এর আমি মধ্যে- বলতেছি, বুঝতে পারছি তোমার কোশ্চেন, সরি। আমি বলছি হলো দুইটা বা দুইয়ের বেশি, ধরো যে আরেকটা থাকতে পারে, এখানে ধরো যে মড ডি আছে, সবগুলোই তো মড। আমি তো জানি যে প্রেসিডেন্সি হলো কি, সবগুলাই এখন একটা লাইনের মধ্যে যদি সবগুলাই গুণ থাকে,
কোনটার গুণ আগে করব, কোনটার মড আগে করব, সেটা আমরা কীভাবে বুঝবো? সবগুলো তো একই প্রেসিডেন্সি, কোনোটা তো কম ক্ষমতা সম্পন্ন না, সবগুলো তো একই। এখন তখন আমি কি করব? তখন তো আমি রাইট সাইড থেকে ক্যালকুলেট করা শুরু করলে একটা রেজাল্ট হবে, আবার লেফট সাইড থেকে রেজাল্ট ক্যালকুলেট করলে একটা রেজাল্ট হবে। সব ক্ষেত্রে যেন আমি ক্যালকুলেট করলে অনেকজন ক্যালকুলেট করলে সেম রেজাল্টই পাওয়া যায়, এই জন্য একটা সূত্র বেঁধে দেওয়া হয়েছে, সেটাকে আমরা বলি অ্যাসোসিয়েটিভিটি। সেটা হলো লেফট থেকে রাইট। তোমাকে সর্বপ্রথম এটুকু ক্যালকুলেট করতে হবে, এটা যে রেজাল্ট হবে সেটাকে আবার এটার সাথে ক্যালকুলেট করতে হবে সি দিয়ে, আবার যে পুরোটুকুর যে রেজাল্ট, দ্যাট মিনস এই পার্টিকুলার যে রেজাল্ট, এটার সাথে আবার ডি ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই, মানে লেফট থেকে রাইট ক্যালকুলেট করতে হবে। এগুলো করে দেখবা বা কম্পিউটার প্রোগ্রামে বসে বসে দেখবা, দু একটা করলেই কখনোই আর কনফিউশন ক্রিয়েট হবে না। এখানে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, এগুলো তোমরা দেখবা। এই যে দেখো এখানে অপারেটর প্রেসিডেন্স, অ্যাসোসিয়েটিভিটি দেখা আছে। গুণ এবং ভাগের প্রেসিডেন্স একই, কিন্তু যেহেতু এটা লেফট থেকে রাইট করতে হবে, এই জন্য আমরা আগে ভাগের কাজ করবো, তারপরে এসে গুণ করবো। এখন দেখো এখানে অ্যান্সারটা আসছে কত? 100 না? এখানে অ্যান্সারটা আসছে 100। এখন সাপোজ ধরো যে যেহেতু এটার একই প্রেসিডেন্স, তুমি ভাবলা যে না আমি ভাগ করবো না, আগে আমি গুণটা আগে করবো। এখন তুমি যদি আগে গুণ করতে তাহলে কী হতো? এই পাশে হয়ে যেত 100, এই পাশে 100, ডিভাইড করলে কত হইতো বলো তো? 100 ডিভাইড করলে অ্যান্সারটা কিন্তু আর 100 থাকতো না, অ্যান্সারটা হয়তো 1। কোথায় হলো অ্যান্সার 1 আর কোথায় হলো অ্যান্সার 100? কত ডিফারেন্স! দুটাতেই তুমি সব রুল ফলো করলো, বাট অ্যাসোসিয়েটিভিটিটা তুমি ফলো করলো না। দেখছো রেজাল্টটা কত ডিফারেন্ট? কিন্তু আমি যদি তোমাকে বলে দিই যে ভাইয়া না, তোমার ওইটা কাজটা করা যাবে না, তোমার আগে যেহেতু প্রেসিডেন্স সেম গুণ এবং ভাগের, তোমার অবশ্যই আগে ভাগ করতে হবে, তারপরে গুণ করতে পারো, তারপর অন্য কিছু থাকলে এই পাশে আরও এদিকে চলতেই থাকবে। লেফট থেকে রাইট আগে করতে হবে। আশা করি এনাফ কথাবার্তা হয়েছে এটা নিয়ে। এই স্লাইডটা পড়বা, কোথাও কনফিউশন থাকলে দেখবা। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে এইগুলা। সো আমাদের আজকের লাস্ট টপিক, একদম লাস্ট পার্টে অল্প একটু দেখবো, সেটা হলো ইন্টিজার ডিভিশন, প্লট ডিভিশন। এটা পড়লে মোটামুটি আমাদের 5 মার্কস সিকিউর করা হয়ে গেল এটা আমার এক্সামের জন্য। আজকের 3 এবং আগের দিনের 2 অথবা 1, সো 4 to 5 মার্কস সিকিউর করা হয়ে গেল। অবশ্যই পাবা এই 5 মার্ক। এবং আজকের লেকচারটা বা আজকের যে ক্লাসে যা পড়ানো হয়েছে এটা যদি বুঝে থাকো, কখনোই আশা করি কখনোই তোমার এই মার্কসগুলো মিস যাবে না। সো দেখো, এই যে দেখো বললাম যে তোমাদের টার্নের অপারেশন পড়ানো হয়েছে কি না, এই যে কিন্তু একটা টার্নের অপারেশন অলরেডি মিডের এক্সামের কোশ্চেন আমাদের দিয়ে দেওয়া আছে, দেখছো? দিয়ে দেওয়া আছে, কিন্তু তোমাদের বললো পড়ানো হয়নি এখন। যাই হোক, পড়ানো হয়নি মানে পড়ানো হবে না এরকম না, পড়ানো হবে আস্তে ধীরে। তো লাস্ট যেটা আমরা দেখবো সেটা হলো ইন্টিজার ডিভিশন এবং প্লট ডিভিশন। খুবই সহজ একটা কনসেপ্ট, বাট খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ছোটো ছোটো নাম্বার দিয়ে বলতে এবং বুঝতে সুবিধা হবে। 5, 7। দেখো একদম একটা ছোট্ট প্রোগ্রাম লিখছি, এখানে বোঝার মতো কিছুই নেই। এবং দুটা নাম্বার, এটার একটা অ্যান্সার কী বলে, একটা অ্যান্সার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, অ্যান্সারের মধ্যে a+b যোগ করে লিখে দিছি এবং অ্যান্সারটা প্রিন্ট করে দিয়েছি। জাস্ট সিম্পলি 5 এবং 7 12, ঠিকঠাক, কোনো সমস্যা নেই, হয়ে গেল। তারপরে কি হয়েছে এখানে, আমি কি করলাম, এটাকে আমি অ্যান্সারটাকে আমি ফ্লট বানিয়ে দিলাম। ধরো এটাকে আমি ফ্লট বানিয়ে দিলাম। আচ্ছা, ফ্লটের জন্য তো আমরা পার্সেন্টেজ এফ ইউজ করি, এটা তো সবাই জানো তো? হ্যালো, জি ভাই। জি ভাই। সো ফ্লটের জন্য আমরা পার্সেন্টেজ এফ ইউজ করি। দেখো এখন যদি আমি এটা প্রিন্ট করি, কেউ কি আমাকে বলতে পারবে এটা রেজাল্টটা কত প্রিন্ট হবে? হ্যালো, 12 পয়েন্ট সামথিং।
12 পয়েন্ট সামথিং, দ্যাট মিনস 12.0000, এরকম কিছু কি হবে না? 12.0000, কারণ অ্যান্সারটার মধ্যে আমি সেভ করছি 5 এবং 7-এর যোগফল যেটা হলো 12, কিন্তু যেহেতু অ্যান্সার একটা ফ্লট ভ্যারিয়েবল, এই জন্য প্রিন্ট করার পরে ও 12.0000 দেখাচ্ছে। দেখো কোনো সমস্যা নাই। এবার চলো একটা মজা করি, আমরা এটা নিয়ে ভাগ করি। এখন আমরা যে ভাগ করব এইটা হলো ইন্টিজার ডিভিশন, ভালো মতো বুঝো, এটা হলো ইন্টিজার ডিভিশন। দুইটা নাম্বার যদি ইন্টিজার হয়, মানে তুমি একটা ইন্টিজারকে দিয়ে আরেকটা ইন্টিজারকে ভাগ করতেছো, ইন্টিজার কি সেটা কি আমরা জানি? হ্যালো, হ্যাঁ ফারাবি বলো, ইন্টিজার কি? ভাই পূর্ণ সংখ্যাগুলো। হ্যাঁ, পূর্ণ সংখ্যা দ্যাট মিনস কোনো দশমিকের পার্ট নেই, সেগুলো হলো ইন্টিজার নাম্বার। সো দেখো এখানে সিম্পলি আমরা যদি একটা ইন্টিজারকে দিয়ে আরেকটা ইন্টিজারকে ভাগ করি, সেটা হলো ইন্টিজার ডিভিশন। এই ক্ষেত্রে এটা হলো ইন্টিজার ডিভিশন, আমি লিখে দিই এখানে ইন্টিজার ডিভিশন। মোস্ট কনফিউজিং পার্ট অফ দ্য হোল ক্লাস, আমাদের ক্লাসের সবথেকে কনফিউজিং পার্ট হলো এটা, ইন্টিজার ডিভিশন এবং ফ্লট ডিভিশনের অ্যান্সার। খুবই ভালো মতো বোঝার চেষ্টা করবা। দেখো অ্যান্সার ইজ 1, হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার ইজ 1। কারো কোনো দ্বিমত আছে যে ইন্টিজার ডিভিশনের উপরে অ্যান্সার 1 হয়ে গেলো? এখানে কোনো সমস্যা আছে? ডিভাইড করে বসিয়ে দিচ্ছি। এটাকে যদি আমি ফ্লট বানিয়ে দিলাম তাহলে কী হতো? যে রেজাল্ট আছে সেটাকে যদি আমি ফ্লট লিখতাম তাহলে কী হতো? 1.0000 কেন আসলো? আচ্ছা, এখানে এফ করতে হবে যেহেতু অ্যান্সারটা এখন ফ্লট হয়ে গেছে। 1.0000, আমাদের 1টা হলো রেজাল্ট, কিন্তু যেহেতু এটা একটা ফ্লটের মধ্যে রাখতেছি তাহলে এটা হয়ে যাবে হলো 1.0000। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যালো, জি ভাই বুঝেছি। জি ভাই। এখন তোমরা আমাকে এটা একটু কোশ্চেনের অ্যান্সার দাও যে ফ্লটটা তো আমি অ্যান্সার নিছি, মানে অ্যান্সারটা তো একটা ফ্লট টাইপের ভ্যারিয়েবল নিছি, এটা নেওয়ার পরে ও কেন পয়েন্টের পরে সামথিং কিছু একটা দেখাচ্ছে না, মানে 1.22 এরকম কিছু কেন দেখাচ্ছে না, 1.00 কেন দেখাচ্ছে? ভাই পার্সেন্ট এফ এর আগে কিছু একটা ইয়া লেখা লাগবে। হ্যাঁ, পার্সেন্ট এফ এর আগে ইয়া লেখা, মানে পয়েন্ট দিয়ে একটা ডিজিট লিখতে হবে। পার্সেন্ট এফের আগে এখানে কি বলতেছো? হ্যাঁ, এফ এর আগে, হ্যাঁ। 0.2, হ্যাঁ এটা লিখলে তো কাজ হবে না, এটা তো লিখলে তোমার দুইটা ঘর দেখাবে। এটা লিখলে কি হবে জানো? 1.00 দেখাবে, 4টা 0 দেখাবে না? দেখছো 1.00 দেখাচ্ছে, 4টা 0 দেখাবে না, বাট স্টিল তোমাকে কী করতেছে না 1.2। আচ্ছা কেউ কি একটু ক্যালকুলেট করবা যে 7কে 5 দ্বারা ভাগ করলে ভাগফলটা কত আসার কথা? 1.4 1.4 আসার কথা, তাহলে 1.4 কিন্তু আসতেছে না। আমরা ইন্টিজার হিসেবে অ্যান্সারকে ইন্টিজার রাখলেও আমাদের 1.4 আসতেছে না, শুধু 1 আসতেছে, ওটা তো আসবেই। কিন্তু ফ্লট নেওয়ার পরেও কিন্তু কি হচ্ছে না বলো তো? ফ্লট নেওয়ার পরেও 1.4ও দিতে পারতেছে না, ও 1.0000 4টা 0 পর্যন্ত দিচ্ছে, বাট কিন্তু ও 1.4 দিতে পারছে না। এটা আসলে কেন দিতে পারছে না এটা আমরা একটু বুঝবো। দেখো সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এ একটা ইন্টিজার, বি আরেকটা ইন্টিজার, এ একটা ইন্টিজার, বি একটা ইন্টিজার, এর ভ্যালু হলো 7, বির ভ্যালু হলো 5। এইখানে তো পরে আসবে, আমরা কি জানি যে আগে কি ক্যালকুলেশন হয় নাকি আগে সেভ হয়? হ্যালো হ্যালো, আরেকবার বলবেন ভাই? আগে কি এটা কি ক্যালকুলেটটা আগে হবে, এর ডিভিশনটা কি আগে হবে নাকি আগেই অ্যান্সারের মধ্যে যে এ সেভ হয়ে যাবে? কি হবে এখানে? এই যে ভাগটা আগে হবে না, তারপরে যে সেটা সাইন হবে না? এখানে চলো আমরা একটু দেখি। আমরা যে মাত্র একটা প্রেসিডেন্সি লিস্ট দেখলাম, এখানে একটু খুঁজে বের করে ট্রাই করি ইকুয়াল টু আছে কোথায় এবং ডিভিশন আছে কোথায়।
এই যে দেখো আমাদের এইখানে আছে হলো ডিভিশন আছে 5 নম্বরে আর ইকুয়াল টু আছে 15 নম্বর। বুঝতেছো যে এই ডিভিশনের পাওয়ারটা ইকুয়াল টু থেকে কত বড়, প্রেসিডেন্সটা কত বড়, মানে ওর কাজটা কত আগে হবে। তারপরে 15 নম্বরে আছে হলো ইকুয়াল টু, এই যে ইকুয়াল টু। অবশ্যই আমার এখানে ভাগের কাজটা আগে হবে, তারপরে গিয়ে সেটা ইকুয়াল টুর মধ্যে দিয়ে এই যে অ্যাসাইন হয়ে যাবে, এখানে অ্যাসাইন হয়ে যাবে। তো আমাদের এই অ্যারিথমেটিক অপারেটর যেটা অপারেটর সেটার কী বলবো, এটা ভ্যালুটা বা ইম্পর্টেন্সটা অনেক অনেক বেশি ইকুয়াল টুর থেকে, এই জন্য আগে ক্যালকুলেট হবে তারপরে অ্যাসাইন হবে। সো এইখানে সিম্পলি আমরা বলতে পারি এইভাবে যে আগে হলো 7/5 হবে, যেটার অ্যান্সার কত হবে বলো তো? এটার অ্যান্সারটা হলো 1। এখন 1.4 হতে পারে, কিন্তু দেখো এইখান থেকে তো আমাদের রেজাল্টের ভ্যালুটা 1ই করবে। দুইটাই যখন ইন্টিজার হবে, ভালো মতো মনে রাখবা, দুইটাই যখন ইন্টিজার হবে এটাকে আমরা বলি ইন্টিজার ডিভিশন। দুইটা নাম্বার যখন ইন্টিজার হবে, যেটা দিয়ে ভাগ করতেছি এবং যেটাকে ভাগ করতেছি দুইটাই যদি ইন্টিজার হয় তাহলে সেটাকে আমরা বলি ইন্টিজার ডিভিশন। ইন্টিজার ডিভিশনের রেজাল্ট কখনোই একটা ফ্লট নাম্বার হবে না। 5কে 5 দিয়ে ভাগ করার পরে যদি 1 হয় সেটাও ইন্টিজার। তুমি 7কে যদি 5 দিয়ে ভাগ করো 1.4ও কখনোই দিবে না, এটা কিন্তু কখনোই হবে না। ইন্টিজারকে ইন্টিজার দ্বারা ভাগ করলে ভাগফল সবসময় একটা ইন্টিজার হবে, 1ই হবে, 1.4 কখনোই হবে। কোনো কনফিউশন আছে বুঝছো? বলতে পারো কনফিউশন থাকলে। হ্যালো, বুঝতে পারছি। না ভাই বুঝতে পারছি। দেখো ইন্টিজারকে ইন্টিজারতে ভাগ করলে অ্যান্সার যেহেতু একটা ইন্টিজার হবে, 1 হবে। এখন তুমি এটাকে একটা ফ্লটের মধ্যে রাখো অথবা একটা ইন্টিজারের মধ্যে রাখো, এটা কোনো কাউন্ট হবে না। তুমি ফ্লটের মধ্যে রাখলে 1.0000 দেখাবে, আবার যদি একটা ইন্টিজারের মধ্যে রাখো শুধু 1 দেখাবে। তো এইটা আসলে কী অ্যান্সার দেখাবে সেটা ডিপেন্ড করছে কোন দুইটা নাম্বারকে তুমি ডিভাইড করতেছো। দুইটা নাম্বার ইন্টিজার থাকলে অবশ্যই যে অ্যান্সারটা হবে সেটা একটা ইন্টিজার হবে। কিন্তু তুমি একটা ইন্টিজারকে প্রিন্ট করার সময় যদি সিম্পলি ফ্লট হিসেবে প্রিন্ট করো, ও কিন্তু ওই ইন্টিজারের পরে কতগুলো শূন্য বসিয়ে জাস্ট ফ্লট বানিয়ে দেবে ফোর্সফুলি। বাট আলটিমেটলি 1.4 কখনোই হবে না। 1.4 যেটা আমাদের, এটা কখনোই দেবে না। কিন্তু দেখো এইখানে আমি সিম্পলি বলি এটা হলো ফ্লট। এইবার একটু দেখো তো কী হয়েছে ব্যাপারটা। এবার কী হয়েছে, 1.4 দেখাচ্ছে খুব সুন্দর করে, 1.4 দেখাচ্ছে। কারণ হলো কি এইখানে দুইটাই আর ইন্টিজার নাই। এ এবং বির মধ্যে এ হয়ে গেছে ফ্লট, বি হয়ে গেছে ইন্টিজার। এ হয়ে গেছে ফ্লট, বি হয়ে গেছে ইন্টিজার। দুইটার মধ্যে যদি দুইটাই ইন্টিজার হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র ইন্টিজার ডিভিশন হবে, বাকি সব ক্ষেত্রে ফ্লট ডিভিশন। বাকি সব ক্ষেত্রেই ফ্লট ডিভিশন। আর ফ্লট ডিভিশনের যে রেজাল্টটা সেটা অ্যাকুরেট যে রেজাল্ট সেটাই আসবে। তো ইন্টিজার ডিভিশন বুঝলা? ইন্টিজার ডিভিশন হলো এমন একটা ডিভিশন যেটার মধ্যে দুইটা ইন্টিজার হয়, এবং তাদের কি বলে ভাগফল যেটা সেটাও একটা ইন্টিজার হয়। এবং সেই ইন্টিজারকে তুমি একটা ফ্লটের মধ্যে রাখলেও সেটা ওই ইন্টিজারই থাকবে, আর একটা ইন্টিজারের মধ্যে রাখলে তো সেটা ডেফিনেটলি একটা ইন্টিজার থাকবে। কিন্তু দুইটা থেকে যে কোনো একটা যদি ফ্লট হয়ে যায় তাহলে কিন্তু শেষ, তাহলে আর ওইটা ইন্টিজার থাকবে না, তাহলেই ও যে ফ্লটের যে রেজাল্টটা সেটা রিটার্ন করবে। কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। হ্যালো, তাসমিয়া আছো? তাসমিয়া নাহিন, হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ শুনতেছো আমাদের পড়া? জি জি। কোনো কনফিউশন আছে বা বুঝতে কোনো অসুবিধা আছে? না বুঝছি সব।
যা বুঝতে পারলে খুবই ভালো। এটা হলো ইন্টিজার এবং ফ্লোট ডিভিশন। সোফার আমরা আজকে যা দেখলাম এইখান থেকে আমাদের বলা যায়, আগে বলছি যে 4 to 5 মার্কস আমাদের ওই ভ্যারিয়েবল নেমিং এবং আজকে যেটা আমরা শিখলাম সেখান থেকে মোট 4 to 5 মার্কস আমরা মিডে পাবো। আজকে যা পড়ছি এটা যদি ভালো মতো বুঝে থাকো খুব ইজিলি এটা মার্কটা সিকিউর করে ফেলতে পারবা। আর সিটিতে তো 10 মার্কস থাকবে, সেটা আমি আগেই বলছি।